আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএফ টিউটোরিয়ালস পয়েন্ট। তো আজকে ইংরেজি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস শেখাবো, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যেটা ইংরেজি সেকেন্ড পার্টের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই আরেকটা পার্ট। তো কিভাবে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে একদম সহজ উপায়ে ভয়েস চেঞ্জ শিখতে পারবো, সেই জিনিসটাই আজকে দেখাবো। সো তাহলে আমরা দেখি ভয়েস কি। ওকে, ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চা বলে থাকি। তো এর সংজ্ঞাটা আমরা একটু দিতে পারি কিভাবে, যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্চা বলে। তো একটা সেন্টেন্সের ক্রিয়া বা একটা সেন্টেন্সকে আমরা অনেকভাবেই বা কয়েকভাবে বলতে পারি। তো যেভাবে আমরা বলতে পারবো, যে ভঙ্গিতে আমরা বলতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ভয়েস। তো এখানে দেখা যাচ্ছে ভয়েস হচ্ছে তিন রকমের। এক, অ্যাক্টিভ ভয়েস; দুই, প্যাসিভ ভয়েস; আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমরা এই ভয়েস তিন রকমের দেখলাম, সে বিষয়গুলো আমরা একটু এখন জেনে নেই। তো এখানে প্রথম যেটা আছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের যেটা বলা হয়েছে, কর্তা যখন নিজে ক্রিয়ার কাজ সম্পন্ন করে থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা যদি নিজেই তার ক্রিয়ার কাজ সম্পন্ন করে, তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাই, যে আই ইট রাইস। এখানে আই, এই আইটা হচ্ছে এই সেন্টেন্সের একটা সাবজেক্ট। ওকে, এরপর আসি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? এখানে কর্তা দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন হয়, অর্থাৎ আমাদের বলা হয়েছে এখানে কর্তা দ্বারা হবে। অ্যাক্টিভ ভয়েসে দেখলাম কর্তা যখন নিজেই কাজটা সম্পূর্ণ করছিল, সেটা অ্যাক্টিভ। আর এখানে কর্তা দ্বারা যখন কোনো কাজ সম্পূর্ণ হয়, সেটা প্যাসিভ ভয়েস। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারাই খাওয়া হয়। তার মানে এখানে সাবজেক্ট বোঝাই যাচ্ছে ছিল আমি, সেই আমার দ্বারা কাজটা করা হচ্ছে। তো এই আমার দ্বারা যখন বোঝাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? একটা প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ বুঝে ফেললাম। আরেকটা হলো কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভটা কি? হচ্ছে মানে গঠন রীতিতে দেখতে বা গঠন রীতিতে অ্যাক্টিভ মনে হবে, কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ হবে। সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, যে হানি টেস্টেড সুইট, অর্থাৎ মধু হয় স্বাদে মিষ্টি। এটা হচ্ছে একটা কোয়াসি প্যাসিভের উদাহরণ। ওকে, আমরা মোটামুটি বেসিক ভয়েস সম্পর্কে একটু জেনে নিলাম। তো আমাদের এখন যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের যেটা জানার দরকার, সেটা হচ্ছে টেন্সের ব্যবহার। তো এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা আমরা একটু এখন জানার চেষ্টা করব। তো আমরা নর্মালি জানি টেন্স সর্বমোট 12 প্রকার। তো 12 প্রকার আমি একটু এখানে ইন শর্টে লেখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, আর আমরা অনেকেই হয়তো বা সবাই 12টা টেন্সেরই অক্সিলারি ভার্ব জেনে থাকবো। তো আমি এখানে লিখিনি, জাস্ট এমনি প্যাসিভ ভয়েসে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো এখানে লেখার চেষ্টা করেছি। ওকে, মানে প্যাসিভ ভয়েসে কীভাবে টেন্সের ব্যবহার হয়, সেই জিনিসটা এখানে আহ, দেখাচ্ছি এখন। যে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা জানি নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্রয়োজনের খাতিরে ডু বা ডাজ ধরা হয়। কিন্তু আমরা যখন ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমাদের ডু বা ডাজের এখানে ডু বা ডাজ ধরা যাবে না, এখানে ধরতে হবে অ্যাম ইজ আর। অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে অ্যাম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্সেরও অক্সিলারি ভার্ব নাই। সো আমরা এই ক্ষেত্রেও মানে পাস্ট কন্টিনিউয়াস যেটা, সেটা এখানে আমরা ব্যবহার করব ওয়াজ বা ওয়ার। সো আমরা তাহলে প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কোনটা ইউজ করব? ওয়াজ অথবা ওয়ার। ওকে, এরপর হলো ফিউচার ইনডিফিনিট। তো আমরা জানি ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে আমরা একটা জিনিস যদি একটু বোঝার চেষ্টা করি, একটু মাথায় মানে মনে থাকবে, যে এখানে দেখাই যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট যে অক্সিলারি ভার্বগুলো ইউজ করছি, সেগুলা কিন্তু এখানে সবগুলাই হচ্ছে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে যেটা ইউজ করছি, সেটা হচ্ছে
কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটে আমি যার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, ঠিক তেমনি পাস্ট কন্টিনিউয়াসে ছিল ওয়াজ ওয়্যার, আমরা প্যাসিভ ভয়েসে সেটা ওয়াজ ওয়্যার ইনডিফিনিট ইউজ করছি। আর ঠিক তেমনি তাহলে ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব শ্যাল উইল থাকলেও আমরা ফিউচার কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব ছিল শ্যাল বি বা উইল বি, সেটা আমরা এখানে ইউজ করেছি, শ্যাল বি অথবা উইল বি। তাহলে আমাদের মোটামুটি এটা বোঝা গেল। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল ইনডিফিনিট যে তিনটে টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই ইনডিফিনিট তিনটে অক্সিলারি ভার্ব শিখে ফেললাম। তার মানে আমরা একবারে শর্টে মনে রাখতে পারবো এইভাবে যে ইনডিফিনিট যে তিনটে টেন্স আছে সেই তিনটে ইনডিফিনিটে সব সময় কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াসের, আর ফিউচার ইনডিফিনিটে হবে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। ওকে, আর এরপর রইলো বাকি যে টেন্সগুলা, সেটা ধরে আমরা জানি নর্মালি কন্টিনিউয়াস হচ্ছে ছয়টা কীভাবে, যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ফিউচার কন্টিনিউয়াস, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এইভাবে ধরতে পারি টোটাল কন্টিনিউয়াস টেন্স ছয়টা। তো এই টোটাল কন্টিনিউয়াস টেন্সের ছয়টা অক্সিলারি ভার্ব আমাদের সবারই জানা আছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে কেমন, এম ইজ আর, তার সাথে ভার্বের সাথে আইন যুক্ত হয়, আর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরি তাহলে শ্যাল হ্যাভ বিন বা হ্যাজ বিন। সো এখানে কন্টিনিউয়াসের ছয়টা আমি লিখেছি। এখানে প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব সেটা ব্যবহার করা হবে, অর্থাৎ যে কন্টিনিউয়াসে থাকুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকুক অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক বা পাস্ট কন্টিনিউয়াস থাকুক না কেন, এখানে সেই অক্সিলারি ভার্বটা ইউজ করব, আর তারপরে এখানে যোগ করব বিং। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে অরিজিনাল যে অক্সিলারি ভার্ব আছে সেটা ব্যবহার করব, তারপরে এখানে ব্যবহার করব জাস্ট বিং, তাহলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এই যে তিনটা আর এই যে ছয়টা, টোটাল 9টা টেন্সের অক্সিলারি ভার্ব শিখে ফেললাম। এরপর হলো পারফেক্ট, তো আর বাকি হলো পারফেক্ট তিনটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো এগুলো আমাদের অক্সিলারি ভার্ব জানা আছে। প্যাসিভ ভয়েসে কি করব, প্যাসিভ ভয়েসেও আমরা সেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সাথে আমরা বিন যুক্ত করব। এখানে একটু মাথায় রাখতে হবে কন্টিনিউয়াসে যুক্ত হয় বিং, BEING, আর পারফেক্টে যুক্ত হয় BEEN, অর্থাৎ বিন। ওকে, তাহলে আমরা একদম সহজ হয়ে টেন্সের ব্যবহারটা শিখে ফেললাম কীভাবে প্যাসিভ ভয়েসে টেন্সের ব্যবহারটা আমরা করতে পারি। ওকে, এরপরে আসছি আমরা কেসের ব্যবহার, অর্থাৎ কেস বলতে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হয় বা অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কেসের পরিবর্তনটা হয়। অর্থাৎ যখন আমরা আমাদের আই থাকে তখন আমরা অবজেক্টিভ আকারে মি লিখতে হবে, উই থাকলে আজ, অথবা আজ থাকলে উই লিখতে হবে। আবার সি থাকলে হার হবে, হি থাকলে হিম, দে থাকলে দেম। তো বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো কয়েকটা জিনিস জানলেই আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ আর কোনো সমস্যা হবে না। ওকে, আমরা তাহলে একবার একটু দেখি যে কিভাবে মানে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতে পারি, সেই জিনিসটা আমরা একটু দেখব। তো বেসিক যে স্ট্রাকচার আছে সেটা আমরা একটু দেখি, যে প্রথমে সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট আকারে বানাতে হবে। অর্থাৎ আমাদের প্রথম যে কাজটাই থাকবে একবারে শুরুতে, সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো। তারপরে যে কাজটা হবে, আমরা জানি সেন্টেন্সের সাবজেক্টের পরে থাকে অক্সিলারি ভার্ব। সো এখানে যে জিনিসটা বললাম যে এরপর প্যাসিভ ভয়েসের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। অর্থাৎ আমাদের এই যে প্যাসিভ ভয়েসের যে রুলস, টেন্সের যে ব্যবহারগুলো দেখলাম, এই অনুযায়ী আমাদের কি করতে হবে, এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। ওকে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আমাদের সব সময় প্যাসিভ ভয়েসে V3 ইউজ করে থাকি। V3 মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নম্বর রূপ যেটাকে আমরা বলে থাকি। ওকে, এরপরে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের জানি যে একটা
প্রিপোজিশনের মতোই আমরা এখানে বাই ইউজ করতে পারি, অথবা মাঝে মাঝে বাই ছাড়া অন্যান্য কিছু হতে পারে, সেটা আমরা অনেক সময় দেখাতে পারবো। তো এখানে নর্মালি আমরা সাধারণত বাই ইউজ করে থাকি। আচ্ছা, বাইয়ের পরে কি করব? সাবজেক্টকে অবজেক্ট আকারে লিখতে হবে। আমরা এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করতে হয় সেই স্ট্রাকচারটা দেখে ফেললাম। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে আসি। তো ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এক্সাম্পলটাও দেখব। প্রথমে একটা সেন্টেন্স এক্সাম্পল দেওয়া আছে অ্যাক্টিভে দেওয়া আছে কি, হি র্যান এ রেস, অর্থাৎ সে দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিল। তাহলে এটাকে আমরা এই প্রথমে আমাদের ছিল কি, প্রথমে সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি অবজেক্ট কোনটা, এই যে এ রেস, অর্থাৎ ভার্বের পরেই যা থাকে সেটাই হচ্ছে আমরা বেসিক্যালি অবজেক্ট ধরে নিই। তাহলে এ রেস এখানে অবজেক্ট, সো আমরা এখানে এ রেস অবজেক্টকে সাবজেক্ট আকারে লিখলাম। ওকে, তারপরে এখন দেখি এখানে যে টেন্সের ব্যবহারটা। সো এখানে আমরা জানি যে কোন টেন্সে আছে, এটা হি, তারপরে আছে ভার্ব V2 র্যান। মানে আমরা নর্মালি জানি রান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, র্যান হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম, আর রান হচ্ছে আরেকটা রান হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। সো এখানে যেহেতু V2 দেওয়া আছে, তার মানে আমরা টেন্সের স্ট্রাকচারে জানি যে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সেই ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে। সো এখানে আমরা বুঝতেই পারছি যে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে আছে। সো আমাদের টেন্স অনুযায়ী যদি আমরা দেখি যে পাস্ট ইনডিফিনিটে কি ব্যবহার করা হয়েছিল, পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয়েছিল এই যে ওয়াজ অথবা অয়ার। সো সেই অনুযায়ী আমরা এখানে কি করলাম, যে এ রেসের পরে ওয়াস লিখলাম, কারণ এরপরে 3 নম্বর রূপ হবে। সো এখানে রান, র্যান, রান হবে। তারপরে বাই, ওকে, বাই লিখলাম। তারপরে বাই পরে কি লিখতে হবে, সাবজেক্টের অবজেক্ট আকারে লিখতে হবে, অর্থাৎ এই যে সাবজেক্টটা ছিল হি, এই হি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম আমরা দেখাইছিলাম, এখানে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সো এখানে হিম হচ্ছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই যে স্ট্রাকচারের সাথে এই অ্যাসার্টিভের এই এক্সাম্পলটা দেখে ফেললাম। ওকে, তাহলে আমরা এরপর নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব, সেটা দেখতে পারছি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে মুক্তি ইজ রাইটিং এ লেটার, অর্থাৎ মুক্তি একটা চিঠি লিখতেছে। ওকে, তো আমরা এটাকে যখন প্যাসিভ করব, তো নর্মালি আমরা কি করব, এই যে এখানে অবজেক্ট যেটা ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট, সো এটাকে সাবজেক্ট আকারে লিখলাম। ওকে, এরপর যেটা এখানে ইজটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটাকে তাহলে আমরা কি করব, ইজি লিখবো, তার সাথে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস টেন্সে কি যুক্ত হয়, বিং। সো এই ইজের পরে আমরা বিং যুক্ত করলাম, বিং। আচ্ছা, তারপরে কি হবে, এই যে ভার্ব কোনটা, রাইটিং ভার্ব, এখানে বেস ফর্ম হচ্ছে রাইট। সো তো রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভিতরি ফর্ম হচ্ছে রিটেন। সো এখানে রিটেন হয়েছে, তারপরে কি বাই, তারপর এই যে সাবজেক্টকে অবজেক্ট আকারে লিখছি, অর্থাৎ মুক্তি। ওকে, এরপর যেটা ছিল পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপর যে এক্সাম্পলটা ছিল পারফেক্ট টেন্স, এবং এখানে আরেকটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে টোয়াইস অবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সো আমরা একসাথে পারফেক্ট টেন্স অ্যান্ড টোয়াইস অবজেক্ট এই দুইটা জিনিস একসাথে দেখাবো। তো এখানে যে এক্সাম্পলটা লিখছি সেটা হচ্ছে এই হি হ্যাড রিটেন মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখেছিল। সো এখানে দেখা যাচ্ছে যে রিটেন অর্থাৎ এখানে ভার্বের পরে মি আছে, আবার আছে এ লেটার, অর্থাৎ এখানে অবশ্যই বোঝা যাচ্ছে দুইটা অবজেক্ট আছে। তাহলে এই দুইটা অবজেক্ট থাকলে আমরা প্রথমে কি করতে পারি, সো আমাদের এখানে দুইটা অবজেক্টের বেলা আমরা দুইটা নিয়ম ফলো করতে পারি। মি হচ্ছে ব্যক্তিকে বোঝাইছে, সো এটা ব্যক্তিবাচক হইলে আমরা এইটাকে শুরুতে লিখবো, অর্থাৎ এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তো মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সো এখানে আই হবে। আর হ্যাড, এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, সো এখানে বলছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ওই অক্সিলারি ভার্ব হবে, তার সাথে এক্সট্রা যুক্ত হবে বিন। সো এখানে বিন যুক্ত হয়েছে, এরপরে ভার্বের 3 নাম্বার রূপ রিটেন,
তারপর এ লেটার বাই হি থাকলে হিম হয়েছে। তার মানে এটা আমরা ফার্স্ট অফ অল, সো আমরা বেসিক্যালি এই নিয়মটাই করে থাকব। আর অল্টারনেটিভ আর একটা ফর্মে করা যায় যে এই যে এ লেটার, এ লেটারকেও আমরা সাবজেক্ট আকারে লিখতে পারি। বিন দেওয়া হয়েছে রিটেন টু মি, এখানে এক্সট্রা একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টু, মানে এই যে মেয়ের আগে টু বসানো হয়েছে। সো আমরা যদি এই ঝামেলা এড়াইতে চাই, তো তার মানে এখানে 1 নম্বরটা দিলেই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর একটা এক্সাম্পল লেখা আছে, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। সো আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব অনেকগুলো আছে, গোয়িং টু আর একটাও মডাল অক্সিলারি ভার্ব। সো কোনো মডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মাঝে থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, তারপরে আমরা সবসময় বি বসাবো, মডাল অক্সিলারি ভার্বের উপরে বি বসাবো। তো সেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা আমরা যদি একটু দেখি যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, সে একটা দোকান খুলতে যাচ্ছে। ওকে, তাহলে বেসিক্যালি আমরা কি করলাম, রুলস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী এ সব অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাইলাম, তারপর ইজ গোয়িং টু, অর্থাৎ এখানে কিন্তু আমরা ইজটাকে অক্সিলারি ভার্ব হিসেবে নিচ্ছি না, কারণ এখানে গোয়িং টু এটা আমাদের একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের মতোই। সো এখানে ইজ গোয়িং টু লিখলাম, তারপরে বলছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে বি বসাইতে হয়। সো এখানে বি বসাইছি, আর বির পরে কি হবে, ভি3, অর্থাৎ এই যে ওপেন ভার্ব, এই ভার্বের ভি3 হয়েছে, আর বাই হি থাকলে হিম। তাহলে আমাদের এখানে মডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পলটা আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল হিসেবে। ওকে, আমরা এখন নেক্সট দেখব, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে হয় আমরা তো সবাই জানি যে মোটামুটি প্রশ্ন করা বোঝায়, অর্থাৎ মানে একবার দেখে চিনতে পারি যে কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্ন থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ওকে, তো ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের ভয়েস কিভাবে হয় সেটা আমরা নর্মালি জানি। ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব শুরুতে থাকে, সো আমাদের এই ভয়েসের ক্ষেত্রেও অক্সিলারি ভার্বেরটা সাবজেক্টের আগে থাকবে, মানে সেন্টেন্সের শুরুতে থাকবে। তাহলে ওই অনুযায়ী আর যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল কি থাকবে এখানে, অক্সিলারি ভার্ব, তারপরে যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তাই এখানে অবজেক্ট লেখা হয়েছে, এরপর ভি3 মানে ভার্বের 3 নম্বর রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্টকে সাবজেক্ট লিখবো, তারপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়ে যাবে। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, কি বলা হয়েছে, ডিড সামিয়া ডু দ্য ওয়ার্ক, সামিয়া কি কাজটা করেছিল? তাহলে এটা অবশ্যই বোঝা যাচ্ছে কি, সে ডিড সামিয়া, অর্থাৎ ডিড যেহেতু দেওয়া আছে তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট। সো আমরা দেখছিলাম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটে কি হয়, ওয়াজ অথবা ওয়ার, সে দা ওয়ার্কের পরে ওয়াজ বসবে, তো সেই ওয়াজটা আমরা এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের শুরুতে বসাই দিলাম। ওকে, তারপর কি ভার্ব, ভার্বস কোনটা ছিল, ডু, ডু এর ভিত্তি হচ্ছে ডু ডিড ডান, সো এখানে ডান বসাইছি, এরপরে বাই, তারপরে সাবজেক্ট যেটা ছিল সামিয়া, সো এখানে সামিয়া বসানো হয়েছে, লাস্টে প্রশ্ন। ওকে, আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের যে 2 নম্বর রুলসটা আছে সেটা একটু দেখি। এখানে একটু আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ডগুলো থাকে। তো ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে যদি হু থাকে বসাবো বাই হুম, হুম থাকে তাহলে আমরা বসাবো হু। এই দুটো জিনিস একই, একটু ব্যতিক্রম ধরে একটু মাথায় রাখতে হবে। হু থাকলে বাই হুম বসবে, আর হুম থাকলে হু বসবে, আর বাদ বাকি একই নিয়ম, অর্থাৎ এরপর বসাইতে হবে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট, ভিতরে বাই, তারপর সাবজেক্ট। অ্যাক্টিভে দেওয়া আছে সেটা হচ্ছে হু উইল ডু দ্য ওয়ার্ক, এখানে হু এর পরিবর্তে বাই হুম বসাইছি। ওকে, তারপরে যে অক্সিলারি ভার্ব উইল ছিল, উইল লিখলাম, তারপর আমরা জানি এটা যদিও ফিউচার ইনডিফিনিট অথবা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ধরতে পারি, সেখানে আমরা জানি উইল থাকলে বি হবে, সো উইল বি, তারপরে দা ওয়ার্ক, এখানে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, লাস্টে ভি3, ডু এর ভি3 ফর্ম হচ্ছে ডান, সো এখানে ডান হয়েছে। এরপর হোম দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি, যে হোম থাকে, সো এখানে হোম রয়েছে, হোম থাকলে কি বলছিলাম, হু বসবে, হোম থাকলে
হু বসে, সো এখানে হুমের পরিবর্তে বসাইছি হু। আর এখানে যেহেতু ডাজ হি লাভ, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট অগুলি ভার্ব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়ে থাকে এম ইজ আর, তাহলে ইজ বসাইছি লাভড বাই হিম। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য যে ডব্লিউএস ওয়ার্ড, হাউ ক্যান ডু দিস, সো এখানে হাউ আছে, তার মানে এখানে হাউ থাকলে হাউ বসবে, তারপরে ক্যান দিস বি ডান, অর্থাৎ এখানে ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ধরতে পারি, ক্যান থাকলে বি হয়, আর ভার্বের 3 নম্বর রূপ, তারপরে বাই, আর ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, সো এখানে হয়ে গেল। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। এখানে তাহলে আমরা একটু দেখি যে হোয়াট আছে, হোয়াট থাকলে হোয়াটই বসবে, আর ডু ইউ ওয়ান্ট অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ইজ বসালাম। তারপরে ভি3 ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টেড, তারপরে প্যাসিভ ভয়েসে বাই বসাইতে হয়, বাই, তারপরে ইউ আর অবজেক্টিভ ফ্রম ইউ। আমরা মোটামুটি ইন্টারগেটিভ সেন্টেন্সও কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যাদের সেন্টেন্স দ্বারা মোটামুটিভাবে আদেশ, উপদেশ, নিষেধ এইসব বোঝায় থাকে। তো আমরা বেসিক্যালি একটু সংক্ষেপে মনে রাখতে পারি, যদি কোনো সেন্টেন্সে মূল ভাব দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কেমন হতে পারে একটু দেখি। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, সো এখানে অ্যাক্টিভ ভয়েসে আমাদের কেমন থাকতে পারে, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1, তারপরে অবজেক্ট থাকতে পারে। সো এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে করতে পারি, প্যাসিভ ভয়েসে করব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট দিয়ে শুরু করব, লেট বসবে শুরুতে, তারপর অবজেক্টকে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের 3 নম্বরে অর্থাৎ ভি3 বসবে। এক্সাম্পল দেখে নেই। প্রথমে যেটা আছে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অবশ্যই বোঝা যাচ্ছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভাব দিয়ে শুরু আছে। সো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কি বসবে, লেট বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স লেট হয়, তারপরে দ্য ওয়ার্ক অবজেক্ট, তারপরে বি, তারপরে ডান। তো আমরা এইভাবে করতে পারি। ওকে, আরেকটা জিনিস এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দিয়েও শুরু হতে পারে। তো লেট দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের কেমন হতে পারে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেই। লেট মি রাইট এ লেটার, এরকম থাকতে পারে, লেট মি রাইট এ লেটার। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কেমন হতে পারে, এখানে লেট ছিল, সো এখানে লেট বসবে, তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট ছিল এ লেটার, সো আমরা এখানে এ লেটার বসাইলাম। তারপরে যেহেতু আমরা জানি যে বি বসে ইম্পারেটিভ সেন্টেন্স, সো বি, তারপরে ভি3 রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3, তারপরে বাই, তারপরে এখানে মি। ওকে, এইভাবেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স খুব সহজেই করতে পারি। এরপর আমরা যে ভয়েসের 3টে প্রকারভেদ দেখছিলাম, সো এখানে লাস্টে যেটা ছিল কোয়াজ প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় কর্মকর্তৃক বাচ্য, যে গঠন রীতিতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ মনে হয়। তো আমরা একটু এটার স্ট্রাকচারটা দেখে নিই যে কীভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভে। সো প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, এখানে শুরুতেই সাবজেক্ট, এখানে আর অবজেক্ট করার দরকার হয় না। সো এখানে সাবজেক্ট, তারপরে ইজ অথবা ওয়াজ টেন্স অনুযায়ী আমরা যেটা বা যেটা থাকে ওই অনুযায়ী, তারপরে এখানে যে কমপ্লিমেন্টটা থাকবে অর্থাৎ অবজেক্ট আকারে বা কমপ্লিমেন্ট যেটা থাকবে সেটা বসাবো, তারপরে কমপ্লিমেন্টের পরে হোয়েন ইট ইজ বা ওয়াজ বসাবো, হোয়েন ইট ইজ বা ওয়াজ, তারপরে ভার্বের 3 নম্বরে অর্থাৎ ভি3 বসাবো। এক্সাম্পল দেখি, এখানে যেটা ছিল হানি টেস্টেড সুইট, প্রথমে সাবজেক্ট কীভাবে প্যাসিভ করছে, হানি লিখছি, সো এখানে টেস্টেড অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো আমরা এখানে ইজ বসাইতে পারি। ওকে, তারপরে এখানে যে কমপ্লিমেন্টটা ছিল সুইট, সো এটা বসালাম এখানে সুইট। এরপর বলছিলাম যে এখানে হোয়েন ইট ইজ, সো এখানে হোয়েন ইট ইজ লিখলাম, তারপরে যে ভার্ব ছিল টেস্টেড, সো এখানে টেস্ট এর ভি3 অর্থাৎ টেস্টেড হলো। সো এইভাবেই আমরা এরকম কসিভেসিভ ভয়েসগুলোকে চেঞ্জ করতে পারি। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেলস শিপ, তাহলে এটাকে কি হতে পারে যে রাইস সাবজেক্ট, রাইস ইজ শিপ,
হোয়েন ইট ইজ সোল্ড। তাহলে মোটামুটি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখে ফেললাম। সো এরপরে আমরা কিভাবে দেখব যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। তাহলে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ওই উল্টা নিয়মেই বা ওই একইভাবে আমরা করে ফেলতে পারি। সো আমি এখানে একটু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য একটু ব্যতিক্রম কয়েকটা এক্সাম্পল দেখাবো, সেটা প্রায় মাঝে মাঝে পরীক্ষায় আসে। থেকে অ্যাক্টিভ করার সময় সাবজেক্টটা উজ্জ্ব থাকে, তো আমাদের সেই ক্ষেত্রে সাবজেক্টটাকে ধরে নিতে হয় বা কল্পনা করে নিতে হয়। তো সেই এক্সাম্পলগুলো একটু দেখার চেষ্টা করি। আরেকটা কথা এখানে বলে রাখি যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে সেন্টেন্সটা কি প্যাসিভে আছে নাকি, যদিও আমাদের দেওয়া থাকে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করো অথবা অ্যাক্টিভে করো, তখন আমরা বুঝতে পারি। অনেক সময় দেওয়া না থাকলে বা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, তো আমরা নর্মালি বুঝতে পারি যে যেহেতু এখানে ইজের পরে স্পোকেন আছে, কিন্তু ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা অক্সিলারি ভার্ব, তারপরে ভি3 আছে, প্যাসিভ ভয়েসও বলতে পারে। ওকে, তাহলে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দেখলাম যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়ে থাকে। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেহেতু অ্যাক্টিভ করব, সো এখানে ওইভাবে সাবজেক্টটা দেওয়া নাই, সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে। তো আমরা এখানে সাবজেক্ট কল্পনা করে নিতে পারি, যেমন এখানে কারা কথা বলতে পারে। সো এখানে অবশ্যই যারা পাবলিক অথবা পিপুল তারাই কথা বলে থাকে। সো এখানে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো পিপুল, তাই এখানে আমরা অ্যাক্টিভ করার সময় সেন্টেন্সের শুরুতে পিপুল কথাটা লিখে নিছি। ওকে, এখানে এরপর আমাদের কি বসাইতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা ভার্ব বসাইতে হবে, মেইন ভার্ব যেটা এখানে দেওয়া আছে ইজ। আমরা জানি প্যাসিভ ভয়েসে ইজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, সো প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের অ্যাক্টিভের সাথে যাইতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভে ওই অ্যাক্টিভ অর্থাৎ টেন্সের যে মূল অক্সিলারি ভার্ব সেই জিনিসগুলো ইউজ করতে হবে। আমরা এখানে ওইভাবে একটু অ্যাক্টিভ থেকে ওই অ্যাক্টিভ ভার্বগুলো আছে ওই জিনিসগুলো একটু ইউজ করব। সো এখানে যে জিনিসটা দেওয়া আছে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, সো আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিটই বসাইছি, অর্থাৎ বসেছে। ওকে, তারপর কি এই যে এটা লিখলাম ইংলিশ, সো আর বাদ বাকি যা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা একবারে একদম ইজিভাবেই এটা বুঝে ফেললাম। নেক্সট যে এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে এ প্রমিস শুড বি কিপড। এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। সো এখানে আমাদের এটা অ্যাক্টিভ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানেও সাবজেক্টটা উজ্জ্ব আছে। সো এটাকে আমরা সাবজেক্ট আকারে ওয়ান, মানে যে কেউ এটাকে আমরা ধরে নিতে পারি, যে সাবজেক্টকে ওয়ান হিসেবে ধরে নিছি। এরপরে যেটা আছে শুড বি, অর্থাৎ আমরা জানি যে মডাল অক্সিলারি ভাবে এটা হতে পারে। সো এখানে বি যেহেতু আছে, এখানে বি উঠে যাবে, শুধু শুড বসবে, শুড বসাইছি। তারপরে ভার্ব যেটা শুটের উপরে মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা নর্মালি জানি ভি ওয়ান হয়ে থাকে, অর্থাৎ এখানে কিপ। এরপরে ওয়ান এখানে ধরছিলাম আমরা সাবজেক্ট, সো এখানে ওয়ান্স প্রমিস এটা অবজেক্ট আকারে বসবে। তাহলে আমরা একবারে প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই লিখে ফেললাম। একটা এক্সাম্পল দেখি এখানে, দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1900। আমাদের যে জিনিসটা দেওয়া আছে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1900 সালে। তো এটাকে আমরা কি করতে পারি, এখানেও ওই একইভাবে আমাদের সাবজেক্টটা উজ্জ্ব আছে। সো আমরা এখানে সাবজেক্ট ধরে নিতে পারি যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল, বা স্কুল তাহলে কারা প্রতিষ্ঠিত করে, অর্থাৎ আমরা জানি যে দ্য গভর্নমেন্ট অর্থাৎ দ্য গভট অথবা পিপুল, যে পাবলিক অথবা লোকজন অথবা সরকার স্কুল প্রতিষ্ঠা করে থাকে। সো এখানে দ্য গভর্নমেন্ট অর পিপুল এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এটা তারপরে অক্সিলারি ভার্ব কি ছিল পাস্ট। সো আমরা জানি প্যাসিভ ভয়েসে ওয়াজ থাকলে সেটা কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকলে এখানে কি হবে জানি আমরা, ভার্বের ভি2 ফর্ম হয়। সো এখানে এস্টাবলিশড হয়েছে, তারপরে যা আছে তাই, দ্য স্কুল ইন। ওকে, আমরা লাস্ট যে একটা এক্সাম্পল দেখব সেটা হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান।
কারা চেয়ারম্যান বানিয়েছিল তাকে, অবশ্যই আমরা অথবা তারা। সো এখানে আমরা যে এক্সাম্পলটা সাবজেক্টে নেই না কেন, এখানে দে নিলেও হবে, উই নিলেও হবে। ওকে, এগুলো আমরা ইউজ করতে পারি। সো এখানে আমরা নর্মালি দে, উই অর পিপুল যে কোনো একটা সাবজেক্ট হিসেবে নিতে পারি। এরপরে ওয়াজ, এটা পাস্ট ইনডেফিনিট, সো এখানে আমরা জানি ইলেক্টেড হবে, ভি2 হবে। তারপর এখানে যে হিম, এই হিম বসাইলাম, চেয়ারম্যান। ওকে, এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ একদম সহজভাবে করতে পারি। এরপর একটা জিনিস আছে যে কখন অবজেক্টকে সাবজেক্ট করার দরকার হয় না। মাঝে মাঝে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করার দরকার হয় না, তো সে জিনিসগুলো একটু দেখি আমরা। ফার্স্ট অফ অল, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে অবজেক্ট আকারে, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তো আমরা নর্মালি জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কারা। শর্টকাট অবস্থা মনে রাখতে পারি, সেলফ যুক্ত ওয়ার্ড বা প্রোনাউনগুলাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যেমন কি হতে পারে, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে অ্যাক্টিভিটি দেওয়া ছিল হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করেছে। অর্থাৎ প্যাসিভে কি হতে পারে, যেহেতু এখানে হিমসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, সো এইটাকে আমরা আমাদের অবজেক্টকে সাবজেক্ট করার দরকার নাই। সো আমরা এখানে দেখতে পারি যে হি লেখছে, তারপরে কিল্ড, যদি এটা পাস্ট ইনডিফিনিট, সো আমরা প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিট কি জানি, ওয়াজ। সো এখানে ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এভাবে আমরা করতে পারি। ওকে, আর একটা জিনিস হচ্ছে যদি সেন্টেন্সে রিসিপ্রোকাল প্রোনাউন থাকে, যেমন ইজ, আদার, ওয়ান, অ্যানাদার থাকলেও আমাদের অবজেক্টকে সাবজেক্ট করার কোনো দরকার নাই। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি যে দে লাভ ইজ আদার, তারা পরস্পরকে ভালোবাসে, দরকার নেই। সো আমরা এখানে দে আছে, সো এখানে লিখলাম, তারপর এখানে লাভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সো দের পরে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যামিজার হবে। তারপরে ভি3 লাভড, তারপরে বাই যোগে যা আছে তাই ইজ আদার। সো আমরা এখানে দে আর লাভড বাই ইজ আদার। সো আমরা এইভাবে একবারে সহজেই ভয়েস চেঞ্জটা শিখে পারলাম।